শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মেহেদী হাসান মিরাজ যদি ৮০% ফিট থাকেন, সকালে ঘুম থেকে উঠে যদি তার মনে হয় যে না আমি খেলে ফেলতে পারবো, আপনি নিশ্চিত থাকেন মিরাজ ম্যাচ খেলবে। মিরাজ ওই টাইপেরই ক্রিকেটার। আমি আবারও বলছি, মিরাজ যদি ৮০% ফিটও থাকেন, সকালে উঠে আমি খেলতে পারবো বলে বসতে পারেন মিরাজ, ওরে দিয়ে বিশ্বাস নেই। মিরাজের থাকা না থাকা বাংলাদেশের বেস্ট 11 সাজানোতে একটা সময় সাকিব আল হাসান থাকা না থাকা যে ধরনের প্রভাব ফেলতো, পার্টিকুলারলি এই সময়টাতে মিরাজের থাকা না থাকা এক্স্যাক্টলি ওরকম প্রভাব ফেলছে। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে তিনি যখন গিয়েছেন তখনই জ্বর নিয়ে গেছেন, টানা 2 দিন প্র্যাকটিস সেশনে অংশ নিতে পারেননি জ্বরের কারণে। এখনও পর্যন্ত যতটুকু খবর তিনি ফার্স্ট টেস্টটা হয়তো বা মিস করতে যাচ্ছেন। কিন্তু মিরাজের জন্য যেটা বলা হয় অফিসিয়ালি যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব, লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখব, দ্যাট ইজ ফাইন। কিন্তু মিরাজ নিজেও চেষ্টা করবেন এই ম্যাচটা তিনি যেন খেলতে পারেন। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলটাতে বাংলাদেশ ভালো একটা জায়গায় থাকতে হলে যে কয়টা অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ ভালো রেজাল্ট করতে চাইবে তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ একটা। এখন এই সিরিজের ফার্স্ট ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? ব্যাটিং। এটা নিয়ে কোনো ডাউট নাই। আপনি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যে এর আগে 2টো টেস্ট খেলেছে, ভারতের সঙ্গে 2টো টেস্ট, সাউথ আফ্রিকার সঙ্গে 2টো টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে 2টো করে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ওই সিরিজ বাদ দিলে বাংলাদেশ 20 ইনিংসে 11 বার 200 করতে পারে নাই। একটা টিমের ব্যাটিং যদি এত বাজে হয়, সেই টিম টেস্টে ভালো করবে না, এটা খুবই স্বাভাবিক। সো বাংলাদেশের রিসেন্ট টাইমে ওই অবস্থাটাই তৈরি হয়েছে। এর মধ্যে টেস্ট সাইকেলে লাস্ট 2023 থেকে 2025 জুন এরকম একটা সাইকেলের হিসাব করলে মিরাজ আবার বাংলাদেশের টেস্টে টপ মোস্ট স্কোরার, এখন বোঝানো অবস্থা। সো এই জন্যই মিরাজের থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এই মুহূর্তে। বাট মিরাজ যদি না খেলতে পারেন, ইন কেস অফ ইমার্জেন্সি, তখন কি হবে? খুব স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ যে ধরনের মাইন্ড সেট আপ নিয়ে ক্রিকেটটা খেলে, সেখানে বাংলাদেশ 7জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, 4 জন বোলার এই থিওরিতে যেতে পারে। কেননা ব্যাটিংয়ের অবস্থা এতটাই খারাপ, সেখানে যদি ক্যাপ্টেন বা কোচ মনে করেন যে আমরা সেফ সাইডে যাই, 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলি, তাদের দোষ দেওয়া যাবে না। বাট বাংলাদেশ যদি সত্যিকার অর্থে সাহসী টিমের মতো অ্যাপ্রোচ করতে চায় যে অপোনেন্টের 20 উইকেট আমার নিতে হবে, গলের ওই স্পিন ফ্রেন্ডলি উইকেটে পৃথিবীর এমন একটা মাঠ যেখানে 1000 উইকেট স্পিনাররা পেয়েছেন, 50-এর কম টেস্টে, 48 বা 49 টেস্টে গলের মাঠে 1000-এর বেশি উইকেট স্পিনাররা পেয়েছেন, তাহলে বোঝানো অবস্থা। ওই মাঠে যদি বাংলাদেশ নাইম, তাইজুল এবং সাথে আরও একজন স্পিনার খেলিয়ে দেয়, তাহলে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। বাংলাদেশ 2 জন পেসার, 3 জন স্পিনার এবং 6 জন ব্যাটসম্যান, খেল আমরা এই রিস্কটা নিব। বাংলাদেশ যদি এই রিস্ক নেয়, তাহলে ধরেন খুব স্বাভাবিকভাবেই সেটা যারা বিশ্লেষক বা ক্রিটিক আছেন তারা বাংলাদেশ টিমের প্রশংসা করবে। ঠিক একইভাবে বাংলাদেশ যদি 7-4 বা 7 ব্যাটসম্যান 4 বোলারের থিওরিতে যায়, তাতেও আমি অবাক হব না। কেননা বাংলাদেশের ব্যাক অফ দ্য মাইন্ড ওই ডিফেন্সিভ রোলটা থাকতেই পারে যে আমাদের ব্যাটিংটা খারাপ হচ্ছে, আমরা এক্সট্রা একজন ব্যাটসম্যান নিয়ে খেলি। বাট সব কিছু নির্ভর করছে মিরাজ খেলবেন কি খেলবে না তার উপরে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ জিতেছে, আপনারা সবাই জানেন, যেটা বাংলাদেশের 100তম টেস্ট ছিল। এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার এই যে স্কোয়াডটা বা যে বেস্ট 11টা হবে, এটার সঙ্গে যদি আপনি পাল্লাই হিসেব করেন বাংলাদেশকে, বাংলাদেশ কাগজে কলমে হয়তো খুব বেশি পিছিয়ে থাকবে না, কিন্তু মাঠের পারফরমেন্স হিসেব করলে বাংলাদেশ অনেক পিছিয়ে। এই সত্যটা সবার আগে মানাটা জরুরি। বাট বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টটাতে মাইন্ড সেট আপটা কী থাকে, অ্যাপ্রোচটা কী থাকে, ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনটা কী থাকে, এটা বোঝানো জরুরি। একই সঙ্গে যোগ করা জরুরি যে বাংলাদেশের স্পিনাররা স্পিন ফ্রেন্ডলি উইকেটে বরাবরই ঘরের মাটিতে খুব ভালো করে, কিন্তু বিদেশে গেলে স্পিন ফ্রেন্ডলি উইকেট পেলেও বাংলাদেশের স্পিনাররা দারুণ কিছু করে ফেলেছেন বা অস্বাভাবিক বা অবিশ্বাস্য কিছু করে ফেলেছেন, এরকম ট্র্যাক রেকর্ড খুব বেশি নেই যে একেবারে সেটা না, কিন্তু খুব বেশি নেই। সো বাংলাদেশের স্পিনারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আপনি কি মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট টেস্ট গলে বাংলাদেশ যদি ড্র করতে পারে, তাতেই কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত? নাকি আপনি মানে প্রত্যাশিতভাবে যে ভাই বাংলাদেশ এই টেস্টটা হারবে, ভালো হবে, সম্মানজনক হার যদি হয় তাতেই আপনি খুশি হবেন? নাকি সব কিছু ছাপিয়ে এই টেস্ট বাংলাদেশ জিতবে বা এই টেস্ট আমরা জিততে চাই, এই মানসিকতাটা আপনি কোনটাকে সাপোর্ট করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাট অ্যাবভ এভরিথিং মিরাজকে বেস্ট 11-এ দেখতে চাই, 80% ফিট মিরাজ হলেও দেখতে চাই। কেননা এই টেস্টটাতে
বাংলাদেশের ভালো করা, বাংলাদেশ ক্রিকেটের জন্যই, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নেক্সট সাইকেলের জন্যই খুব জরুরি।